সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিটিভি নিউজ আয়োজিত যেমন আছেন জুলাই যোদ্ধা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেজবা শিমুল। দর্শক, এই অনুষ্ঠানে জুলাইয়ের সেই সব যোদ্ধাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যারা জীবন বাজি রেখে সেদিন রাজপথে নেমেছিল, যে কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা। আমাদের আজকের অতিথি মেহরাজ কাইয়ুম। তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পড়াশোনা সম্পন্ন করেছেন। আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। মেহরাজ কাইয়ুম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু জানতে চাই আসলে আপনি এই আন্দোলনে কিভাবে সম্পৃক্ত হয়েছিলেন এবং আপনার যে এখন যে অবস্থা এর পেছনে আসলে ঘটনাটা কী ছিল, একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, আসলে এই আন্দোলনের আগে তাকানোর আগে আমাদের 2018 সালে যে কোটা আন্দোলন ছিল, আমি ওখান থেকে মূলত আন্দোলনের সাথে সম্পৃক্ততা হই। পরবর্তীতে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন ছিল, আমি ওই আন্দোলনেও সরাসরি অ্যাক্টিভ ছিলাম আমার বড় ভাইদের সাথে। তো এইভাবে একটা সাহস জন্মালো, দেশের প্রতি ভালোবাসা, সব কিছু থেকে আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা হয়। বিশেষ করে যখন আমার ভাই বোনদেরকে গায়ে লাঠিচার্জ কিংবা হচ্ছে গিয়া ছাত্রলীগের মাধ্যমে পেটানো হলো, তাদের যে রক্ত, সেই রক্ত দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি, রাজপথে নামে এর মধ্য দিয়ে শুরু। জি, কোন জায়গাতে আসলে এই ঘটনাটা ঘটেছিল এবং কোন দিনে? আমার বাসা যেহেতু শান্তিনগর আর ভার্সিটি হচ্ছে তেজগাঁও, সো এখানে ফ্লাইওভার দিয়ে যাওয়া পসিবল ছিল না তখন, চারপাশে পুলিশ। সো আমি ভার্সিটির সাথে কমিউনিকেশনের মাধ্যমে শান্তিনগর মোড়েই অবস্থান করি এবং সবাইকে নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করি। কি হয়েছিল ওই দিনে? মানে আপনি যে ঘটনাটার কারণে আজকে এই অবস্থায় আছেন, আপনার দুটো চোখ প্রায় অন্ধ, আসলে আপনি এখন কালো গ্লাস পরে আছেন, আপনি দেখছি। আপনি বলছিলেন যে আপনি আমাকে আসলে এইভাবে দেখেন না। হ্যাঁ, তো এই ঘটনাটা কেমন ছিল একটু শুনতে চাই। আসলে ঘটনা শুরু হয় 17 তারিখ থেকে। 17 তারিখে খুব ছোট আকারে আমাদের মানে শান্তিনগর মোড়টায়, তখন আমার বোনরা ছিল, বিকানুন্নেসার ওই বোনরা, তারপর আশেপাশের কিছু ভাই ব্রাদার ছিল, তাদের সাথে সবাই মিলে একত্রিত হই 17 তারিখে। 18 তারিখে এটা ম্যাসিভ আকার ধারণ করে। 18 তারিখে অনেক বড় পরিসরে আন্দোলন করি, তখন একসাথে সবাই মিলে নামি এবং 18 তারিখ বলতে গেলে ওই শান্তিনগর মোড়টা আমাদের দখলেই ছিল, ছাত্র জনতার দখলেই ছিল। পরবর্তী দিন ছিল 19 তারিখ, 18 তারিখ পরে 19 তারিখ। 19 তারিখে হচ্ছে জুমার নামাজ পড়ার পর বাসায় গেলাম, দেখলাম যে শান্তিনগরে অতটা মানুষজন নেই। তো সামহাও একটু খবর পেলাম যে সবাই আস্তে আস্তে আসছে, তো আমিও বের হলাম। তো বের হয়ে দেখলাম আমি শান্তিনগর মোড়ে আসছি। মোড়ে আসার পর দেখলাম যে কাকরালে পুলিশ অবস্থান করছে তখন। অ্যান্ড দেন আমাদের যে শান্তিনগর মোড়, মূল মোড়, ওখানে পুলিশ অবস্থান করছে। তো পুলিশের অবস্থান দেখে আমরা আর এগোতে পারছিলাম না, শান্তিনগর বাজার মোড়ে অবস্থান করছিলাম। তখন দেখলাম শান্তিনগর কাকরালে মোড় থেকে 5-6 জন বন্দুকধারী পুলিশ আসছে। তো আমরা তা দেখে একটু ভিতরে চলে আসি, কিন্তু অতটাও ভেতরে আসেনি, গুলির রেঞ্জে পড়ে গেছে। ওই সময় হঠাৎ করে বাম পাশে তাকাতে ঠাস করে আপনার গুলি সাউন্ড, গুলির দিকে তাকাতেই আমার 2 চোখ অন্ধ। এরপরে আমি পুরো শরীরে তীব্র যন্ত্রণা আর অনুভব করছি আমার রক্ত। পড়ে গেছিলেন নাকি? না, আমার আসলে পড়ে যায়নি, আমি অন্ধ হয়ে গেছিলাম। কিছুই দেখিনি, অন্ধ, পুরাপুরি অন্ধ, একদম কিচ্ছু, পুরো ব্লাইন্ড বলতে যা বোঝায় আর কি, অন্ধ মানুষ যা ফিল করে। আর আমি দেখতে পাচ্ছি আমার এই পাশে রক্ত ঝরছে, এই পাশে রক্ত ঝরছে, অনুভব করছি আর এই হাতে রক্ত যাচ্ছে অনুভব করছি আমি, আর তীব্র যন্ত্রণা। তো তখন আমাকে কিছু আমার সহযোদ্ধা আমার কাঁধে হাত দিয়ে আমাকে একটা ডিসপেন্সারি, ছোট একটা মেডিকেল শপে ঢুকায়। তো এরপরে ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু আমি তখনও চোখে দেখি না। আমাকে যখন গুলি খেলাম তখন শান্তিনগর মোড়ে রাস্তার কাজ চলছে, আমি গুলি খাওয়া অবস্থায় চোখে দেখছি না। তারা যখন নিয়ে যাচ্ছিল ওখানে ম্যানহোলের কাজ চলছিল, আমি ম্যানহোলে গর্তে পড়ে যাই। ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলেন? আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তারপর আপনাকে ওখান থেকে কিভাবে উদ্ধার হলেন বা কারা উদ্ধার করে? আমার তখন সেন্স ছিল, আমি ফোনটা বের করছি, আমার ফোনে লক দিয়ে, আমার মামা ছিল একজন, তো ওনাকে আমি ফোন দিয়ে বাসা থেকে আনছি। তো এরপরে ওনারা প্রাথমিক ট্রিটমেন্ট দিল, কিন্তু তখনও চোখে দেখলাম না।
আচ্ছা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওখানে অবস্থান নিয়েছি, এভাবে বসেছিলাম। আমার এখান থেকে মুখ থেকে যখন মাথা থেকে রক্ত পড়ছিল, আমার পুরা শরীর বৃষ্টি মানে পুরো ভিজে রক্তে ভিজে যাচ্ছিল, পুরো শরীরে রক্ত, এটা পুরাটাই রক্ত, পুরো রক্তাক্ত অবস্থা আমার। আপনি বলছিলেন যে দুই পাশে পুলিশ, মাঝখান থেকে আরেকটা পুলিশের দল এসে গুলি করলো। আপনাদের দলে খুব বেশি লোকজন ছিল না, এরপরে আপনাকে গুলিবিদ্ধ হওয়ার পরে আপনার চিকিৎসাটা আসলে কখন শুরু হলো বা কোথায় শুরু হয়েছিল? তখন তো ট্রিটমেন্টের ওইভাবে ফ্যাসিলিটি ছিল না, তখন ট্রিটমেন্ট আমি নিতেও পারিনি। আচ্ছা, বাসায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম। বাসায় কারা নিয়ে গেছে? 2-3 ওই যে মামা আসছিল, আচ্ছা, ওই আরিফ ভাই আপনাদের এখানে মেবি আসছিল, আরিফ ভাইয়া ছিল। আরিফ ভাই তখন 1 চোখে 2 গুলি খাইছে, আর আমি 2 চোখে 2 গুলি সহ মোট 36টা গুলি আমার পুরো শরীরে। আচ্ছা আচ্ছা। এরপর চিকিৎসার জায়গাটা যেতে চাই, চিকিৎসা আসলে ফাইনালি কোথায় ভর্তি হলেন? চিকিৎসা বলতে আমাদের ওখানে আমার পাশে একজন ডাক্তার ছিলেন, বাংলাদেশ আই হসপিটালের কাবুল স্যারকে ফোন দেওয়া হয়েছিল, কোনোভাবে ওনার নাম্বার নিয়ে ফোন দেওয়া হয়েছিল। উনি এসে একটু প্রাথমিক ট্রিটমেন্ট দিল, তো পানি দিল কেউ একজন আমার চোখে। তো পানি দেওয়ার পর হালকা একটু মানুষ দেখতে পাচ্ছি যে কাঠামোটা একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, মানে কিছুটা অবয়ব বোঝা যাচ্ছিল। অবয়ব বোঝা যাচ্ছিল। আচ্ছা, তারপরে উনি মেডিসিন দিল 2 দিন পরে। তখন যখন একটু দেখতে পেয়েছিলাম, তখন তাকিয়েছিলাম, এই পাশ পুরাটা আমার রক্তাক্ত। আচ্ছা, এখান থেকে রক্ত বের হচ্ছে, এখান থেকে ফুটা ফুটা সব জায়গায় রক্তাক্ত, রক্ত ছাড়া আর কিছুই ছিল না। গুলি লাগার পরে মানে আপনার পরিবারের বাবা মা নিশ্চয়ই আছে, ওনারা কি কখন জানলেন বিষয়টা? দেখুন, আমি তো বাবা মা তো খুবই সাধারণ কৃষক ফ্যামিলি থেকে আমি বিলং করি, তো ওনারা তো আমাকে ঢাকা পড়াশোনা করতে পাঠিয়েছেন। তো ওনারা তো স্বাভাবিক এই ধরনের একটা ইনস্ট্যান্ট শোনার পর মানসিকভাবে ভেঙে পড়বেন। তো আমার গুলি লাগার সাথে সাথে আমার প্রথম মাথায় চিন্তা আসলে, এটা আমি কী করলাম, আমার ভবিষ্যৎ কী হবে, আমার মা বাবাই কী হবে। আমি জানাইনি তখন, আমার পক্ষে সম্ভব ছিল না যে আমার মা বাবার কাছে ফোন দিয়ে বলা যে তুমি আমাকে পড়াশোনা করতে পাঠিয়েছো, আজ আমি এই অবস্থায় আছি। তারও অনেক দিন পর আমি জানাই, প্রায় আপনার 15-20 দিন পরে আমি তাদেরকে জানাই। এতদিন পর্যন্ত এই তীব্র যন্ত্রণা আমি ধুকে মানে আপনার হাসপাতালে কখন গিয়েছিলেন বা চিকিৎসা? আসলে 3 দিন পর গিয়েছি। 3 দিন পরে কোথায় ভর্তি হয়েছিলেন? ভর্তি হইনি, আমাদের ভর্তি নেয়নি। আপনার যে চোখের চিকিৎসা শুরু হলো, তখন আর স্টেজগুলো যে আসলে আপনি চিকিৎসা হলো বা অপারেশন হলো, ডাক্তাররা তখন কি করলো, আপনি ফাইনালি কখন জানলেন যে আপনার এই চোখের দৃষ্টিশক্তি আসলে হারিয়ে গেছে, এটা কখন ফাইনালি জানলেন? এটা যখন আমরা বাংলাদেশ চক্ষু গবেষণা ইনস্টিটিউটে গিয়েছিলাম, তখন আমাদেরকে ওইভাবে দেখেনি, প্রায়োরিটাইজড করেনি। তখন বলছিল যে এদের কোনো ট্রিটমেন্ট হবে না। এটা খুবই খারাপ এবং ন্যাক্কারজনক একটা ঘটনা, কারণ চিকিৎসা মানুষের মৌলিক অধিকার ছিল। কিন্তু সেই জায়গায় ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ট্রিটমেন্টের ওই পরিমাণ ফ্যাসিলিটিসটাও দেয়নি, বরঞ্চ আমাদের ফাইলের উপর উনি পুলিশ কেস মারছিল। আমার একটা কনসেপ্ট ছিল যে পুলিশ কেস পড়তে দেওয়া যাবে না। আমার একটা রুমে পাঠাইছিল, আমার এখনো মনে আছে, ওই রুমের চারপাশে পুলিশ দিয়ে ঘেরাও ছিল। তো আমি ভাবলাম, আমি যদি এখন বলি যে এই রুমে আমার ট্রান্সফার করছে, সাথে সাথে আমার পুলিশে ধরবে। আমি ওই রুমে না গিয়ে আমি নিচে চলে আসি, নিজেকে সেভ করার চেষ্টা করি। আচ্ছা, তখনও তো আপনার চোখে যন্ত্রণা? তখনও চোখে যন্ত্রণা ছিল, আমাকে চোখে দেখছিলাম না। আচ্ছা, এখন একটু বেটার হয়েছে, কিন্তু তখন তাও দেখছিলাম না। আচ্ছা, এরপরে তো আপনি ধরেন দেশ প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল, ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের যে খুনি বাহিনী পালিয়ে গেল, তারপরে চিকিৎসা কি করলো, মানে কি হলো, কিভাবে কি করলেন? তারপরে আমাদের জন্য খুবই একটা ভালো দিক হচ্ছে যে জুলাইতে আমাদের সাথে সবসময় পাশে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। শুধু তাই নয়, 5ই আগস্ট পরবর্তী সময়ে সিএমএইচ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। তো তার মাধ্যমে আমি সিএমএইচে অ্যাডমিট হই। ওখানে আমাদের যে ছিল লেফটেন্যান্ট কর্নেল বিল্লাল স্যার, তার আন্ডারেই আমি ছিলাম। তিনি হচ্ছে রেটিনা স্পেশালিস্ট। আমার রেটিনা ছিঁড়ে যায়। আচ্ছা, আমার রেটিনায় প্রবলেম, রেটিনা ছিঁড়ে যায়, রেটিনা ছেদ করে বুলেটটা ভেতরে। তো উনি আমাকে বললো যে দেখো, তোমার রেটিনা ভেদ করে ওটা ভিতরে চলে গেছে,
তো ওটা বের করলে মানে ভালোর চেয়ে খারাপ বেশি হবে। সো আমরা চাচ্ছি ওইটা ওখানে থাকুক। এখনো আমার দুই চোখে দুইটাই গুলি আছে, বের করা হয়নি, শুধু লেজারটা করে দিয়েছে। বের করা পসিবল না, ডাক্তাররা বলে দিয়েছেন। ডাক্তাররা বলেছে ওটা বের করা পসিবল না, যদি বাইরে কোনো উন্নত চিকিৎসার ক্ষেত্রে যদি বের করা জেলেও যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত তাদের যে হাতে ট্রিটমেন্ট এর মধ্যে বের করা পসিবল না। শুধু তাই নয়, আমাদের 36টা বুলেট ওনারা বলতেছিল পুরো পৃথিবীতে এটা বের করার প্র্যাকটিস নেই, যখন যেটা প্রবলেম করবে ওইটা আমরা বের করে দিই। আমার মাথায় এখনো 10টা, এই যে আমি স্পর্শ করতে পারছি, আই ক্যান ফিল ইট। তো এই পিলেটগুলো ওনারা বের করেনি। ওনারা বলেছেন যে যখন ব্যথা হবে, পেইন বেশি হবে, তখন হয়তো মানে প্রায়োরিটি বেসিসে করা হবে। হ্যাঁ, কিন্তু এখন একটা প্রবলেম দেখা যাচ্ছে, সিএমএইচ থেকে আমাদের ট্রিটমেন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে এখন আসলে আপনারা কেমন আছেন বা এখন দিনগুলো কেমন যাচ্ছে? চিকিৎসা কি এখনো প্রয়োজন হচ্ছে? চিকিৎসা প্রয়োজন হচ্ছে, রেগুলার চেকআপের প্রয়োজন হচ্ছে, কিন্তু মানসিক যে একটা ভারসাম্যহীনতায় ভুগছি আমি। মানসিক একটু তীব্র যন্ত্রণা অনুভব করছি। মানসিক সমস্যা। কি কারণে? মানসিক যন্ত্রণাটা কিসের জন্য আসলে? এটা মূলত দেখুন, আমার তো গ্র্যাজুয়েশন শেষ, আমার তো কথা ছিল না এভাবে পুলিশের বা ফ্যাসিস্ট আমলের আপনার গুলি খেয়ে পড়ে যাও, এটা তো আমার কথা ছিল না। আমার বাবা মার স্বপ্ন ছিল ছেলে ভালো জায়গায় পড়াশোনা করবে, সংসারে হাল ধরবে। এখন তো আমার সময় ছিল সংসারে হাল ধরা, সেক্ষেত্রে আমি এখন ডাক্তারের পিছু পিছু ঘুরছি। আপনার পরিবারের মানে অবস্থা কেমন? তারা বাবা মা আছেন? ভাই বোন কয়জন? ভাই বোন 3 জন আমরা। আমি সবার বড়। আপনি সবার বড়? আমি সবার বড়। ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি। আমার বোন আছে, বোনকে বিয়ে দিতে হবে, ওর একটা রেসপন্সিবিলিটি। ছোট ভাইটা আমার দিকে তাকিয়ে আছে, তার একটা রেসপন্সিবিলিটি। তো সব কিছু মিলে না আর নেওয়া যাচ্ছে না আমার পক্ষে মানসিকভাবে। বাবা কি করে? বাবা কৃষিকাজ করে। কৃষক বাবা? কৃষক বাবা। তার স্বপ্নটাও শেষ হয়ে গেল। আপনার কি স্বপ্ন ছিল? পড়াশোনা শিখে বা শেষ করে কি চেয়েছিলেন, কি হতে চেয়েছিলেন? আমার স্বপ্ন ছিল আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হব, মানে আইনাঙ্গনে একটা ভালো নাম করব। কিন্তু রিসেন্টলি আমার যে জবটা ছিল ওইটাও চলে যায় আমার চোখের কারণে, বিভিন্ন প্রবলেম ইস্যুর কারণে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে কি করছেন আপনি? আপনার ব্যক্তিগত ভাবে চলতে গেলেও তো টাকার প্রয়োজন আছে, আবার ফ্যামিলিতে আপনার যে অবস্থা সেটা অনেকটা সাপোর্ট দিতে পারলে ভালো। সেটা আপনি কিভাবে কি চলছেন এখন? বর্তমানে সাপোর্ট করতে ওইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার মতো এখন কেউ নেই, সবাই হাল ছেড়ে দিয়েছে। কেন? আসলে এই ইনসিডেন্টটার পরে যে আমাকে দিয়ে কিছুই হবে না, তা আমি তাদের প্রমাণ করতে চাই যে আমাদেরকে দিয়েও কিছু একটা হবে। মানে সেই বাবা মা যারা আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন তারা কিছু বলছেন কখনো? তারা কখনো কিছু বলেনি, কিন্তু আমার প্রতি তারা একটু আপসেট। স্বাভাবিক, তারা তো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পাঠিয়েছে। আজকে ফ্যাসিস্ট দেশের জন্য রাস্তায় নেমে ফ্যাসিস্টের ছোড়া গুলিতে আমার শরীরে ক্ষত বিক্ষত ছিন্ন দেহ তো তারা চায়নি। শুধু আমি না, আমার যত আহত ভাইরা আছে, আহত বোনরা আছে, শুধু ভাই না বোনও অনেক আহত আছে, ছোট ছোট শিশু। কি অপরাধ ছিল তাদের? আমার কি অপরাধ ছিল? আমার ভাই বোনদের কি অপরাধ ছিল? তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। 5 তারিখের পরে যখন এই সরকার গঠিত হলো তখন তো জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের স্বীকৃতি দেওয়া হলো এবং আপনাদেরকে গেজেটভুক্ত করা হলো। সেইখান থেকে কোন ধরনের কোনো সাপোর্ট আপনি পাচ্ছেন কিনা এখন? এখন ওই ধরনের সাপোর্ট পাচ্ছি না। একটা মাসিক ভাতা দেওয়ার কথা ছিল, মাসিক ভাতা আজকে থেকে 6 মাস আগে চালু করছে, 5 মাস হয়ে গেল। আমি সেম পেপার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে 5 বারই আমি জমা দিয়েছি, আমার টাকা আসেনি এককালীন টাকা। ওনারা কি বলেন কেন? অনেকে তো পাচ্ছেন। অনেকেই পাচ্ছে, এখন আমারটা আসছে না। এখন আমি কি বলবো? নিশ্চয় তাদের কোনো না কোনো গাফিলতি তো অবশ্যই আছে, ওয়ার্কের ভিতর কোনো লুৎফল অবশ্যই আছে। আপনি কি যোগাযোগ করছেন? হ্যাঁ, আমি নিয়মিত যোগাযোগ করছি, কিন্তু প্রবলেম হচ্ছে তারা তো কথাই বলতে চাচ্ছে না, তারা তো আইডেন্টিফাই করে দিতে পারছে না আপনার এই জায়গায় প্রবলেম, এই জায়গায় সমস্যা। তো গভর্নমেন্ট, আমি একটা জিনিস নোটিস করছি, এই গভর্নমেন্ট যে সব জায়গাগুলো যে মন্ত্রণালয় ভিত্তিক সব তো হচ্ছে ফ্যাসিস্টিজমে আপনার নিয়োগ দেওয়া। তো তারা তো চাইবে না আমাদের একটা ভালো ফ্যাসিলিটিস হোক, তারা তো চাইবে না আমাদের একটা ভালো দিন দেখুক,
তারা তো আমাদের ভেতর ভেদাভেদ সৃষ্টি করছে, অলরেডি হয়ে গেছে আমাদের নিজেদের মধ্যে। যারা আহত যোদ্ধা আছে, বিভিন্ন ক্রেডিট নিয়ে রাজনীতি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মারামারি থেকে, গ্রুপিং থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের আলাদা করে দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, আমি তো জুলাই যোদ্ধা, এতে কোনো ভুল নেই, আমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট থেকে শুরু করে সব কিছু আছে। আমায় এমআইএস লিস্টভুক্ত করা হয়নি। এমআইএস লিস্টভুক্ত করা হচ্ছিল না, তখন আমি গেলাম ফেনীতে। এখান থেকে ফেনীতে পাঠানো হলো, সিএমএস থেকে আমার ডাটাটা এন্ট্রি করে দিয়ে ওখান থেকে ভেরিফাই করার জন্য সিভিল সার্জন অফিসে পাঠালো। সিভিল সার্জন অফিসাররা আমাকে পাঠিয়েছে যে সমন্বয়কদের কাছে, যখন তারা সমন্বয়ক ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই সমন্বয়করা আমার সাথে কথা পর্যন্ত বলতে রাজি নেই। কেন? আমি তোমার সহযোদ্ধা না? আমার কোনো একটা প্রবলেম হলে তুমি দেখবা না? ওনারা সমন্বয়কদের কাছে কেন পাঠালেন? আপনি তো ডকুমেন্টস নিয়ে গিয়েছেন। হ্যাঁ, এটাই তো কথা। বলতে ওদের রেকমেন্ডেশন ছাড়া তোমাদের নাকি এমআইএস ভুক্ত হবে না। তো তাদের রেকমেন্ডেশন কেন লাগবে? আমি জুলাই যোদ্ধা, আমার কাছে এভিডেন্স আছে, আমি ট্রিটমেন্ট নিয়েছি, সাফিসিয়েন্ট প্রত্যেকটা ডকুমেন্ট আছে, তাদের কাছে কেন পাঠাবেন? সমন্বয়কদের কাছে এই জায়গায় তাদের কাজ কি? আর গিয়েছে, ভালো কথা, ফাইন, তারা আমাদের সহযোদ্ধা, খুবই ভালো। তাদের এটা দায়িত্ব না তাদের একটা আহত ভাইকে সাহায্য করা? বর্তমানে যে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তাকে ফোন দিয়ে আমি তো মেসেজ থেকে শুরু করে ফোন, পরে একটা প্রোগ্রামে যাই ওকে আমি ধরছি যে ভাই আমার এই প্রবলেমটা আছে, এটা একটু সলভ করে দাও। আমার যে মেসেজ দিছি এই মেসেজ উনি দেখছে। উনি আমি বলতেছে আপনি কি আমাকে মেসেজ দিয়েছেন, তার মানে উনি আমাকে দেখেছে। দেখার পরেও উনি আমার সাথে যোগাযোগ করেনি, কিংবা উনি আমার কাজটা করে দেয়নি। উনি কথাই বলতে নারাজ। আপনি কি বলবেন? জানতে চেষ্টা করেছেন আসলে এই ধরনের বিমাতা সুলভ আচরণ কেন করেন তারা? আমাদের যে জুলাই যোদ্ধা আছে, আমরা তো দেশের জন্য করেছি, আমরা কোনো ব্যক্তি থেকে শুরু করে কারো পক্ষে তো ছিলাম না, কোনো দল মত জাতির জন্য করেছি, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য করেছি, আফম জনসাধারণের জন্য করেছি, নিজে বাঁচার জন্য করেছি। কিন্তু যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা ক্রেডিটের রাজনীতি শুরু হয়ে গেল, সবাই শুধু বসে আছে ক্রেডিট নেওয়ার জন্য, অথচ আমি যে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে রাস্তায় নেমেছি, আমার বুকের তাজা রক্ত আমি দিয়েছি, ওইটার কোনো দাম ছিল না। অনেক মানুষ পাবেন আপনি, তারা এই আন্দোলনের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না, সামহাও কোনোভাবে তারা এফেক্টেড হয়েছে। এখন তারা যে ক্রেডিট নেওয়া শুরু করছে। এই মানুষগুলা এখন তাদের সাথে আপনি কি তর্কে যাবেন? আপনি তো আসলে 5ই আগস্টের আগে যুদ্ধ করেছেন, যে কারণে আপনি জুলাই যোদ্ধা প্রথম থেকে। এখনো তো যুদ্ধ চলমান বলা যায় যে আসলে এখন তো নিজের সাথে নিজে যুদ্ধ করতে হচ্ছে, এবং পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে আপনাকে যুদ্ধ লড়তে হচ্ছে। তো এই লড়ার জায়গাটাতে আপনি সরকারের কোনো গাফিলতি দেখছেন কিনা, অথবা সরকারের, আপনার তো উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু আপনি সেটা হয়তো প্রপারলি পাচ্ছেন না, যাদের কারণে পাচ্ছেন না, কি মনে হচ্ছে যে এরা আসলে কেন এই বিষয়গুলোতে, কেন এই জায়গাগুলোতে তারা বাধাগ্রস্ত করছে বা আপনাদেরকে প্রপারলি হ্যান্ডেল করছে না? এখানে কি অন্য কোনো বিষয় থাকতে পারে কিনা? দেখুন, 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা সবাই মিলে তো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছি। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং প্রকৃত দেশপ্রেমী একজন মানুষ, এটা কোনো ভুল নেই, এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু প্রবলেম ওইটা না, প্রবলেম আমাদের যে আমলাতান্ত্রিক সিস্টেমটা না, এইটা কাজ করছে না। উনি ভালো মানুষ, উনি উদ্যোগ নিয়েছে, উনি আমাদের জন্য খুবই হেল্পফুল, খুবই ভালো একজন মানুষ। আমরা ঠিক লোককে দায়িত্ব দিয়েছি, কিন্তু ওনাকে যে আমলাতান্ত্রিক বা এই সহযোগিতা করবে এই জিনিসগুলো পাচ্ছি না। আমরা আসলে অনেক কথাই বলতে পারি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে একটু শেষ করতে হচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি এখন যে চিকিৎসার যে অবস্থা এবং আপনার যে ব্যক্তিগত অবস্থা, এই জায়গাটা থেকে কখনো কি আফসোস হয় কিনা যে আসলে ওই দিন কেন নেমেছিলাম রাজপথে? না, এই টাইপের আফসোস আসলে আমার হয় না, কারণ আমরা যার জন্য নেমেছি ওইটা 5ই আগস্টে পেয়ে গেছি, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। খুনি হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনা কে বিতাড়িত করার জন্য আমরা নিয়েছিলাম। এখন আমরা আমাদের কাজে সাকসেস, আমাদের এখানে কোনো আফসোসের জায়গা নেই। আফসোসের জায়গা একটু আছে, সেটা যে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে। আমার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, আমার ফ্যামিলির একটা সুন্দর ভবিষ্যৎ ছিল।
এখন কি family স্বপ্ন টা দেখছেন নষ্ট। আপনি? মানে এখন তো আসলে জীবিত থাকতে যেহেতু মানুষ আল্লাহ রেখেছেন, আপনাকে তো বাঁচতে হবে, বাঁচতে হবে। আপনাকে কিছু করতেও হবে। সেই জায়গাতে আপনি আসলে কি ভাবছেন, কি করবেন সামনে? আমি চাচ্ছি যে কোনো একটা গভর্নমেন্ট জব ম্যানেজ করা যায় কিনা, হুম হুম। কিংবা এই চোখ নিয়ে তো আর বেশি দিন মনে হয় না থাকা যাবে। কারণ আজকে আমি দেখছি হুম 5 বছর পর এই চোখ কতটুক আমাকে সায় দিবে তা তো আমি জানি না। তো আমি চাচ্ছি যে একটা গভর্নমেন্ট জব হতে পারে হুম হুম। আমার জন্য ভালো একটা একটা নিরাপত্তার একটা বিষয়। বিষয়। আর এই যে ভাতার যে বিষয়টা, সেটি আসলে আপনি কি মনে করছেন এটা, এই যে বাধাটা আছে এটা দূর হবে, বা কিভাবে দূর করা যায়? কোন ধরনের সাজেশন আছে আপনার কাছে? টাকা দিয়ে তো আসলে এই ধরনের কিছুই আপনি দূর করতে পারবেন না। হুম। সো আপনি কিছুটা লাঘব করতে পারবেন, বাট আলটিমেটলি আপনার একটা আইডেন্টিটি, আমার একটা আইডেন্টিটি, সবার একটা আইডেন্টিটি প্রয়োজন আছে। আপনারা যারা সহকর্মী বা সহযোদ্ধা ছিলেন, জুলাই যোদ্ধা, এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি বলছিলেন যে নানা ধরনের গ্রুপিং হচ্ছে, আপনার কিছু মেসেজ দেওয়ার আছে কিনা, তাদের উদ্দেশ্যে বলার আছে কি? না, আমি শুধু এইটুকুই বলতে চাই যে আসলে নিজেকে খুবই অপ্রয়োজনীয় মনে হবে হুম যখন দেখতে পারো আমার এই মাতৃভূমিতে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, ধনী গরিব, গোত্র, এদের মধ্যে একটা বৈষম্যতা কাজ করছে, বৈষম্য দেখা গেছে, তখনই নিজেকে অপ্রয়োজনীয় মনে হবে কারণ আপনারা তো চেয়েছিলেন যে বৈষম্য দূরীকরণ করার জন্য। সেই বৈষম্যটা যদি থেকেই রয়েই যায়, হুম। নিজেকে খুবই অসহায় এবং কি অপ্রয়োজনীয় মনে হবে। ধন্যবাদ মেহরাজ কাইয়ুম। আসলে আপনার গল্পটা আরও শুনতে পারলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু আপনার মনের কষ্টের বিষয়টা আসলে মানে এই স্বল্প সময়ে বলা আসলে সম্ভব নয়, তারপরও সময়ের কারণে শেষ করতে হচ্ছে। আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, পাশাপাশি ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকেও, যারা আমাদের এই কষ্টের কথাটুকু জানার জন্য আমাদেরকে ইনভাইট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিডিয়া তো যে কোনো একটা রাষ্ট্রের তৃতীয় চোখ বলা হয়। সো আপনাদের মাধ্যমে যদি আমাদের গল্পগুলো মানুষের কাছে, সাধারণ মানুষের কাছেও তুলে ধরা যায়, যারা এখন জুলাই নিয়ে প্রশ্ন তুলছে, আমি আসলে খুব হতাশ হই। তখন নিজের প্রতি নিজের আফসোস হয়, কেন এত কিছু করলাম, তারা এখন জুলাইকে নিয়ে আফসোস হচ্ছে, অথচ এই রক্তমাখা শরীরে আমিই পড়েছিলাম, দুই চোখে দেখতে পাই না, আমিই পড়েছিলাম। সুপ্রিয় দর্শক, এই যে মেহরাজ কাইয়ুম, যিনি কিনা বিবেকের তাড়নায় এসেছিলেন রাজপথে, নিজের রক্ত দিয়ে ফ্যাসিস্ট বিদায় ভূমিকা রেখেছিলেন, আজ তিনি নানা সমস্যায় জর্জরিত। অর্থাৎ জুলাই যোদ্ধা হিসেবে তার আজীবনই যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে, নিজের শরীরের সঙ্গে, সমাজ এবং রাষ্ট্রের সঙ্গেও। হয়তো আমরা চাই মেহরাজ কাইয়ুমরা আসলে তাদের ন্যায্য প্রাপ্য পাক, সমাজে সম্মান পাক, এবং বাকিটা জীবন সম্মানের সঙ্গে বাঁচুক। সুপ্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে, কথা হবে অন্য কোনো জুলাই যোদ্ধার সঙ্গে। সে পর্যন্ত সবাই বিটিভি নিউজের সঙ্গেই থাকুন। খুদা হাফেজ।